ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আমরা ষোড়শ মহাজনপদ পড়া শুরু করেছিলাম, যে ক্ষেত্রে আমাদের অলরেডি একটা ভিডিও হয়ে গেছে। ষোড়শ মহাজনপদের উৎপত্তি এবং প্রত্যেকটা মহাজন সম্বন্ধে ডিটেলস আমরা পড়েছি। আর আমরা ভিডিওটা শেষ করেছিলাম এটা বলে যে সবশেষে 16খানা মহাজনপদের মধ্যে যে সব থেকে 4টে মহাজনপদ শক্তিশালী হয়েছিল, মগধা, বৎসা, কোশাল আর অবন্তী, এবং শেষে মগধা বা মগধ সব থেকে বেশি শক্তিশালী হয়, এবং আমরা সেটা আলাদা করে একটা ভিডিওতে কভার করব। তো মগধা বা মগধ ডাইনেস্টি ছিল, এখানে আমরা প্রিএমিনেন্স অফ মগধা পড়বো। আর মগধ সাম্রাজ্য তার উন্নতির শিখরে পৌঁছায় হচ্ছে মৌর্য আমলের সময়, তার আগে পর্যন্ত আমরা পড়ব। তো আমরা প্রথমে দেখে দিই মগধের লোকেশানটা। আমরা দেখতেই পাচ্ছি যে মগধ বর্তমানে দক্ষিণ বিহারে যে মগধের লোকেশানটা, যার রাজধানী লেখা আছে রাজগৃহা বা গিরিবারাজ। তো প্রথম আমরা দেখি যে মগধে কোন বংশ শাসন করে। তো যদি আমরা দেখি যে পুরাণ অনুযায়ী যে ফার্স্ট ডাইনেস্টি ছিল মগধে রুল করেছে, পুরাণ অনুযায়ী সেই ডাইনেস্টি হচ্ছে বৃহদার ডাইনেস্টি। আর বৃহদার বৃহদার্থের যে সন্তান ছিলেন জরাসন্ধকেই বলা হয় তিনি বলা হয় যে তিনি যে মগধের ক্যাপিটাল, যেটা দেখলাম আমরা ম্যাপে, গিরিবারাজ বা রাজগৃহ, তিনি সবার প্রথম এটা তৈরি করেছিলেন। তাই জরাসন্ধের কাছে এটা ক্রেডিট যায় যে রাজগৃহ, যেটা মগধের ক্যাপিটাল ছিল, তিনি প্রথম তৈরি করেন। এবং তারপরে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ডাইনেস্টি সম্বন্ধে আমরা জানি, এটা হচ্ছে হরিয়াঙ্কা ডাইনেস্টি। তো আমাদের প্রত্যেকটা ডাইনেস্টি ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে, কোন ডাইনেস্টির পর কোন ডাইনেস্টি আসে, আমাদের অনেক সময় অ্যারেঞ্জ করতে দেয়। তো বৃহদাত্তা ডাইনেস্টি এটা পুরাণে রাখা আছে, কিন্তু এক্স্যাক্ট ডাইনেস্টি শুরু হচ্ছে এটা হচ্ছে হরিয়াঙ্কা ডাইনেস্টি থেকে। হরিয়াঙ্কা ডাইনেস্টির ফাউন্ডার সম্বন্ধে একটা কনফিউশন আছে, কারণ মহাবংশাতে আমরা দেখি লেখা রয়েছে যে বিম্বিসারা, যিনি প্রকৃত প্রতিষ্ঠা করেছিলেন হরিয়াঙ্কা ডাইনেস্টি, তার বাবা তাকে 15 বছর বয়সেই রাজা করেন। ঠিক আছে, তাই থেকে আমরা বুঝতে পারছি যে ফাউন্ডার বিম্বিসারা হতে পারে না। তাই বলা হয় যে বিম্বিসারের যে ঠাকুরদা ছিলেন তিনি হয়তো হরিয়াঙ্কা ডাইনেস্টির ফাউন্ডার, কিন্তু রিয়েল ফাউন্ডার, সত্যিকারের যে ফাউন্ডার ছিল সেটা হচ্ছে কিন্তু বিম্বিসারা। বিম্বিসারা কেন ফেমাস? প্রথম হচ্ছে বিম্বিসারা ফেমাস কারণ তিনি হচ্ছে প্রথম মগধার যে রিয়েল ফাউন্ডার বলতে পারি সেটা। তার সময় ক্যাপিটাল রাজগৃহ বা গিরিবারাজ ছিল। এছাড়াও তিনি আরও ইম্পর্টেন্ট কারণ তিনি যে অঙ্গে শাসক ছিলেন, অঙ্গ মানে হচ্ছে আর একটা মহাজনপদ, এই যে অঙ্গ যার রাজধানী ছিল চম্পা, তার যে শাসক ছিল তার নাম ছিল হচ্ছে ব্রহ্মদত্ত। তাকে পরাজিত করে অঙ্গকে মগধের অংশ করে নেন। তাহলে অঙ্গে শাসক ব্রহ্মদত্ত তাকে পরাজিত করে বিম্বিসার মগধের সাম্রাজ্যে অংশ করে নেয়। এছাড়া বিম্বিসার যে ইম্পর্ট্যান্ট একটা জিনিস করেছিল, তিনি তার সাম্রাজ্য বিস্তারের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স গঠন করত, অর্থাৎ বিভিন্ন আশেপাশে যে সমস্ত রাজারা রয়েছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতো। তার ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স মানে তাদের কন্যা বা তাদের বোনদেরকে বিয়ে করে। তো এরকম যাতে তার সাম্রাজ্য বিস্তার হতে পারে নর্থ এবং ইস্ট ওয়েস্ট সব দিকে। এবং আমরা দেখি তিনি 3 জনকে এইভাবে বিয়ে করেন। তার ফার্স্ট ওয়াইফ তার নাম ছিল হচ্ছে মহাকৌশলা। আর তিনি কোশালা থেকে ছিলেন, যে কোশালা মহাজনপদ তার থেকে ছিলেন, এবং তাকে বিয়ে করার ফলে পণ হিসেবে তিনি কাশী পেয়েছিলেন। বিম্বিসারা কাশী পেয়েছিলেন এবং কাশী মগধের অংশ হয়ে যায়। যদি এটা আমাদের সেকেন্ড ভিডিও, ষোড়শ মহাজনপদ সম্বন্ধে অলরেডি একটা আমরা ভিডিও বানিয়ে রেখেছি, যার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা থেকে দেখলে প্রত্যেকটা মহাজনপদের ডিটেলস পড়লে জানবে যে আগে আমরা বলেছি যে কাশী যেটা ছিল সেটা কোশালা নিজেদের অধিকারে নিয়ে নেয়। যখন মগধার রুলার বিম্বিসারা কোশালা ডাইনেস্টির মহাকৌশলাকে বিয়ে করে, তখন এই কাশী তাকে পণ হিসেবে দেওয়া হয় এবং কাশী মগধের অংশ হয়ে যায়। তার দ্বিতীয় ওয়াইফ ছিল কি, তিনি বিয়ে করেছিলেন ছেলেন্নাকে। ছেলেন্না কে ছিল? ভিজ্জি যে রিপাবলিক ছিল সেখানে যে রাজা ছিল চেতাকাস ডটার, তার কন্যা সন্তান ছিল।
আর 3 নাম্বার তার যে ওয়াইফ ছিল, তিনি যে বিয়ে করেছিলেন, তিনি কন্যাকে বিয়ে করেছিলেন মাদারা ক্ল্যান পাঞ্জাবে সেই সময় মাদ্রা ক্ল্যান তার ডটার্সকে, মানে কন্যা সন্তানকে বলতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তিনি 3টে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স তৈরি করেছিল তার সাম্রাজ্য বিস্তার করার জন্য। কারণ এর ফলে কি হয়, ম্যারেজ বা বৈবাহিক সম্পর্কের ফলে অন্যান্য রাজার সাথে সম্পর্ক ভালো হয়ে থাকে এবং খুব সহজেই যুদ্ধ না করে তার সাম্রাজ্য বিস্তার করা যায়। আমরা দেখলাম বা শুরুর আগে জানলাম যে সবথেকে যে 4টে শক্তিশালী মহাজনপদ ছিল মাগধা, কোশালা, বৎসা আর অবন্তী, তাদের মধ্যে সংঘর্ষ লেগে থাকতো। তা মাগধার সাথে অবন্তীর একটা অনেক দিনের লড়াই চলছিল। তো সেই সময় বিম্বিসারের সাথেও অবন্তীর একটা সংঘর্ষ চলছিল, কিন্তু অবশেষে কী করেছিল যে অবন্তীর যে রাজা ছিল প্রদ্যোৎ, তার যখন জন্ডিস হয় তখন বিম্বিসার তার যে কোর্ট ফিজিশিয়ান ছিল, অর্থাৎ তার রাজ্যে যে চিকিৎসক ছিল জীবিকা তাকে পাঠায় প্রদ্যোৎকে ট্রিটমেন্ট করার জন্য। আর জীবিকা কিন্তু গৌতম বুদ্ধকেও ট্রিটমেন্ট করেছে। এবার আর একটা জিনিস হচ্ছে, বিম্বিসার গৌতম বুদ্ধ আর মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন। এটা প্রশ্ন আসে যে কোন রাজা গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন? উত্তরটা হচ্ছে বিম্বিসার। তাহলে বিম্বিসার was contemporary to both মহাবীরা, অর্থাৎ মহাবীর এবং বুদ্ধা দুজনেই সমসাময়িক ছিলেন। এবার বিম্বিসারকে তাকে হত্যা করে তার ছেলে অজাতশত্রু তার সাথে যে ছেলেন্নার বিয়ে হয়েছিল, ছেলেন্নার সন্তান ছিলেন তিনি, আর লিচ্ছবি প্রিন্স ছেলেন্নার সন্তান ছিলেন। তো তাকে হত্যা করেন অজাতশত্রু, আর অজাতশত্রু রাজা হয়ে যায়। তো অজাতশত্রুর ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, আমি দেখলাম যে অজাতশত্রু তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তিনি খুব অ্যাগ্রেসিভ রুলার ছিলেন, কারণ তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সাম্রাজ্য বিস্তার করতে, আরও বেশি শক্তিশালী হতে। তাই জন্য তিনি কি করেন, কাশী দখল করে নেন। কাশী দখল করে নেন মানে কি, আমরা একটু আগেই দেখলাম যখন বিম্বিসার কোশালার যে রাজকুমারী মহাকোশালাকে বিয়ে করেন, কোশালা কাশীকে পণ হিসেবে বিম্বিসারকে দেয়, কিন্তু বিম্বিসার হত্যা হওয়ার পর অজাতশত্রুর দ্বারা তারা কাশীকে আবার নিয়ে নেয়। আর অজাতশত্রুর সাথে যে কোশালা ছিল, তার যে রাজা প্রসেনজিৎ, তার কি সম্পর্ক ছিল? প্রসেনজিৎ তার মামা। মানে যে বিম্বিসারের যে দেখলাম 3খানা ওয়াইফ ছিল, তো ছেলেন্না যিনি লিচ্ছবি প্রিন্সেস ছিল, এটা যিনি বিজ্জি রিপাবলিক থেকে ছিল, তার সন্তান। আর মহাকোশালা হচ্ছে তার মার মতো, তাই সৎ মা বা স্টেপ মাদার বলতে পারি। তার ভাই মানে তার মামা হচ্ছে। তখন তিনি প্রসেনজিৎকে পরাজিত করে কাশীকে আবার পুনরায় মগধের অংশ করে নেয়। তাহলে তিনি কাশীকে মগধের অংশ করে নেয় তার নিজের মামা প্রসেনজিৎকে পরাজিত করে। এছাড়াও তিনি বৈশালী, অর্থাৎ যে বিজ্জি রিপাবলিক ছিল, মানে যা অজাতশত্রুর মা যেখান থেকে ছিল, সেটাকেও নিজের দখলে করে মগধের অংশ করে নেয়। আর তার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিনি দুটো নতুন অস্ত্র তৈরি করেছিলেন। একটা বলা হয় রাথামুসালা, আর একটা বলা মাহাশিলা কান্টাকা। সো একটা হচ্ছে রাথা মুসালা, আর একটা হচ্ছে মাহাশিলা কান্টাকা। আর অজাতশত্রুর সময় কি হয়, তার সময় কিন্তু বুদ্ধা মারা যায়। আর বুদ্ধা মারা যাওয়ার পর প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, বুদ্ধার মৃত্যু হয়। আর ফার্স্ট যে বুদ্ধিস্ট কাউন্সিল, এটা কিন্তু হয়েছিল অজাতশত্রুর সময় রাজগৃহা বা গিরিবারাজে। অজাতশত্রুর পর যিনি রাজা হন তার নাম হচ্ছে উডিয়ান বা উদয়াভদ্রা। তিনিও কিন্তু অজাতশত্রুর ছেলে ছিলেন এবং অজাতশত্রুকে খুন করে হত্যা করে তিনি রাজা হন। হ্যাঁ, এখানে কিন্তু আমি যে অজাতশত্রুর ছেলে তার নাম হচ্ছে উডিয়ান। আর একটা আমি নাম পাই উডিয়ানা, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, যিনি সেই সময় যে বৎসা মহাজন পদ ছিল তার রাজা ছিলেন। এরা দুজন কিন্তু আলাদা, ঠিক আছে। তো উডিয়ান ছিলেন
অজাতশত্রুর ছেলে, তিনি অজাতশত্রুকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। কিন্তু তিনি যে রাজধানী ছিল বা ক্যাপিটাল ছিল রাজগৃহ বা গিরিবারাজ থেকে কোথায় নিয়ে আসে? পাটলিপুত্রতে নিয়ে আসে, যেটা বর্তমানে পাটনা। পাটলিপুত্র হচ্ছে গঙ্গা আর সোন এই দুটো নদীর কনফ্লুয়েন্সে অবস্থিত, তাই এটা একটা খুব ভালো সুরক্ষা দেয়, ন্যাচারাল ফোর্টিফিকেশনের কাজ করে। আর দক্ষিণে ছোটনাগপুর পাহাড় আছে, তাই অনেক বেশি সুরক্ষিত। তাই তার রাজধানী তিনি কী করেছিলেন, জিজ্ঞেস করে যে কে প্রথম রাজধানী পাটলিপুত্র নিয়ে আসে, এটা হচ্ছে উডিয়ান, এবং তিনি প্রথম রাজধানী পাটলিপুত্র নিয়ে এসেছেন এবং তিনি পাটলিপুত্র শহরটা নতুনভাবে তৈরিও করেছিলেন। পরে তাকে হত্যা করা হয় অবন্তীর রাজা দ্বারা, এবং তারপরে চলে আসে শিশুনাগা ডাইনেস্টি। তাহলে প্রথম আমি দেখলাম হারিয়াঙ্কা ডাইনেস্টি হলো, তারপরে চলে এসছে শিশুনাগা ডাইনেস্টি। তো শিশুনাগা ডাইনেস্টির যিনি ফাউন্ডার তিনি শিশুনাগা ছিলেন। তিনি কেন বিখ্যাত? কারণ তিনি এক নাম্বার কারণ যেটা হচ্ছে তিনি বিখ্যাত সেটা হচ্ছে তিনি তার ক্যাপিটাল, অর্থাৎ যে ক্যাপিটাল পরবর্তীকালে প্রথম যে মগধের ক্যাপিটাল ছিল রাজগৃহ বা গিরিবারাজ, যেটা উডেন নিয়ে আসে পাটলিপুত্র, তিনি সেটা শিফট করে দেন, বৈশালীতে শিফট করেন। আর একটা যিনি শিশুনাগা যেটা করেছিল, তিনি যে আভান্তির সাথে মগধের যে অনেক দিনের দীর্ঘ একটা শত্রুতা চলছিল, দেখলাম বিম্বিসারের সময় থেকে বিম্বিসারের সাথে রাজা প্রদ্যোতের একটা সংঘর্ষ ছিল, কিন্তু যখন রাজা প্রদ্যোত জন্ডিস আক্রান্ত হয় তখন বিম্বিসার জীবককে তাকে ট্রিটমেন্ট করতে পাঠায়। তো এই যে শিশুনাগা ছিল তিনি আভান্তি জয় করেন। আভান্তি জয় করে যে 100 বছরের মাগধের সাথে আভান্তি একটা রাইভেলারি ছিল, ওটা শেষ করে দিল। আর পরীক্ষাতে এটা প্রশ্ন আসে যে মালবা কে মগধ সাম্রাজ্যের অধীনে করেছিল, সেটা হবে শিশুনাগা। কারণ আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি অলরেডি, আভান্তি মহাজনপদ যেটা দুখানা ক্যাপিটাল ছিল, একটা হচ্ছে মাহেশমতি আর উজ্জয়িন, সেটা কিন্তু মালবা রিজিয়নে অবস্থিত। তাই শিশুনাগা কিন্তু মালবা অর্থাৎ আভান্তি নিজের দখলে করে। শিশুনাগার পর যিনি রাজা হন তিনি হচ্ছে কালাশোকা, পুরাণে যাকে কাকবর্ণা বলা হয়েছে। আর তার সময় ইম্পর্টেন্ট যেটা জিনিস হয়েছিল, তার সময় হয়েছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। তো আমি দেখলাম প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? অজাতশত্রুর সময়, যখন বুদ্ধা সবে মারা যায়, রাজগৃহ গিরিবারাজ। আর সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়? কালাশোকার সময়। আর এটা হয়েছিল কোথায়? বৈশালী। কারণ আমি দেখলাম যে তার আগে তার যে রাজা যে ছিল শিশুনাগা, তিনি ক্যাপিটাল বৈশালীতে নিয়েছিল। তো এইভাবে শিশুনাগা ডাইনেস্টি শেষ হয় এবং এরপরে আসে নান্দা ডাইনেস্টি। সো হারিয়াঙ্কা ডাইনেস্টি, শিশুনাগা ডাইনেস্টি এবং দেন নান্দা ডাইনেস্টি। নাও নান্দা ডাইনেস্টি কেন ফেমাস? কারণ নান্দা ডাইনেস্টি প্রথম বলা হয় যে ফার্স্ট নন ক্ষত্রিয়, অর্থাৎ ফার্স্ট নন ক্ষত্রিয় ডাইনেস্টি। আমরা দেখি যে বর্ণ প্রথা অনুযায়ী যখন বর্ণ অর্থাৎ কাজের ভিত্তিতে জন্মগতভাবে নির্ধারণ করা হতো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একমাত্র রাজা হতেন ক্ষত্রিয় বংশ থেকে। কিন্তু মহাপদ্মনন্দ যে প্রথম নন্দ বংশের প্রতিষ্ঠা করেন, বলা হয় তিনি নন ক্ষত্রিয় রুলার, প্রথম নন ক্ষত্রিয় রুলার, মানে তিনি নন ক্ষত্রিয় বা ক্ষত্রিয় ছিলেন না। তার এর যে ফাউন্ডার নন্দ বংশের যে প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্মানন্দা। তাই মহাপদ্মানন্দাকে অনেক মানে তার যে বংশ সেটা বলা হয়েছিল, যে সমস্ত সেই সময় ব্রাহ্মণিকাল টেক্সট ছিল, তিনি লো কাস্ট ছিলেন, নন ক্ষত্রিয় ছিলেন। এছাড়াও যে আমি যদি দেখি নান্দাদের বলা হতো আধার্মিকা মানে যারা ধর্ম মেনে চলে না, এবং কারণ বলা হতো যে মানে পুরাণ অনুযায়ী তাদের অধার্মিকা বলা হতো, কারণ ধর্ম মেনে চলে না। কারণ এটা বলা হয় যে তারা হচ্ছে শিশুনাগা ডাইনেস্টিরই পরবর্তী প্রজন্ম। শিশুনাগা ডাইনেস্টির কোনো রাজা তাদের শূদ্র যে সমস্ত উইমেন ছিল, শূদ্র মহিলাদের সাথে সম্পর্কের মাধ্যমে এই মহাপদ্মনন্দের জন্ম হয় এবং নন্দবংশের সূচনা হয়। এবং যে সমস্ত বুদ্ধিস্ট টেক্সট অর্থাৎ বৌদ্ধ বিভিন্ন যে টেক্সটগুলো আছে সেখানে বলা হয়ে থাকে নান্দারা আনান্তাকুলা, অর্থাৎ আনলোন লিনিয়েজ, কোন বংশে জন্ম মানে কোন বংশ তাদের জানা নেই। তো মহাপদ্মানন্দা খুব ইম্পর্টেন্ট, কারণ তাকে বলা হয় ফার্স্ট এম্পারার বিল্ডার।
অর্থাৎ ভারতে যদি বড় মাপের সাম্রাজ্য কেউ তৈরি করে তাহলে এটা হচ্ছে কিন্তু মহাপাদমানন্দা। এছাড়াও তার অনেকগুলো টাইটেল ছিল যেগুলো ইম্পর্টেন্ট। প্রথম টাইটেল হচ্ছে উগ্রসেনা। উগ্রসেনা মানে কি? উগ্রসেনা নামটা তিনি কেন বা টাইটেলটা কেন পেয়েছিলেন? তার অনেক বড় সেনা ছিল, লার্জ আর্মির জন্য একটা। পরের যেটা টাইটেলটা ছিল একরাট মানে সোল সভারিয়ান। সোল সভারিয়ান মানে সর্বভৌম, মানে নিজেই একা সর্বভৌম। সর্বভৌম মানে কি? যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বাধিক, যার উপরে আর কেউ নেই, তাই একরাট। আরও যে সমস্ত তার যে টাইটেলগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে সার্ভা, সার্ভা কাশান্ত্রাতাকা, মানে যারা হচ্ছে আপরুটার অফ ক্ষত্রিয়স। যেটা আমরা বললাম যে মহাপাদমানন্দা ক্ষত্রিয় বা ক্ষত্রিয় ছিলেন না, তাই তিনি সার্ভা কাসান্ত্রাকা উপাধি নিয়েছিলেন, কাসান্ত্রান্তাকা উপাধি নিয়েছিলেন, মানে সমস্ত ক্ষত্রিয়দের যিনি ধ্বংস করেছেন বা মেরে দিয়েছেন। আর একটা তার উপাধি ছিল, এটা বলা হচ্ছে আপারো পরশুরামা। এগুলো তার হচ্ছে উপাধি। তার যে অ্যাচিভমেন্ট, তিনি কোশালা যেটা ছিল, যেটা দেখলাম আমরা কোশালা, যেখানে প্রসেনজিৎ একটু আগেই দেখলাম, কোশালাকে তিনি কি করেছিলেন? নিজের অধীনে করে নেন, অর্থাৎ মগধের অধীনে নিয়ে আসে। তিনি কলিঙ্গকে নিজের অধীনে এনেছিলেন। কলিঙ্গ হাতিগুম্ফা ইনক্রিপশন যেটা ছিল কলিঙ্গ রাজা ছেরি ডাইনেস্টির খারবেলের, সেই হাতিগুম্ফা ইনক্রিপশন এটা লেখা আছে তিনি কলিঙ্গ জয় করেন। মহাপাদমানন্দা কলিঙ্গতে একটা ক্যানেল তৈরি করেন এবং সেখান থেকে ভিক্টরি ট্রফি হিসেবে একটা জিনার ইমেজ নিয়ে আসে। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি তিনি ক্যানাল বানিয়েছিলেন এবং তিনি সবার প্রথম যে নিয়ম মেনে মেথডিক্যাল ট্যাক্স বা কর কালেক্ট করতে শুরু করে, এবং তার জন্য তিনি কিন্তু রেগুলার একটা অফিসিয়ালস অ্যাপয়েন্ট করেছিল, অধিকারীও অ্যাপয়েন্ট করেছিল, যিনি ট্যাক্স বা যে সমস্ত ঋণগুলো রয়েছে, যিনি যে সমস্ত ট্যাক্স বা করগুলো রয়েছে সেগুলোকে আদায় করবে। তারপরে যিনি আসেন, আমরা যদি দেখি নন্দবংশের শেষ রাজা কে ছিল, তার নাম হচ্ছে ধননন্দ। ধননন্দ হচ্ছে নন্দবংশের শেষ রাজা। তার সময় আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করে। মানে তিনি পাঞ্জাব পর্যন্ত আসতে পেরেছিলেন, তিনি বিয়াস নদী ক্রস করে আর ভারতে আসতে পারেনি, কারণ তার সেনারাই ভারতে আসতে বারণ করে দিয়েছিল, কারণ তারা জানতো যে ভারতে বিয়াস নদী ক্রস করে ঢুকলে এত বড় সৈন্য, তারা এক্সস্টেড ছিল, অর্থাৎ আলেকজান্ডারের সৈন্যদের আর কোনো শক্তি ছিল না, তাই তারা যুদ্ধ করতে পারেনি। তাই এতটা পর্যন্তই আলেকজান্ডার বিয়াস নদী অর্থাৎ পাঞ্জাব পর্যন্ত এসেছিল, মানে আমাদের যে ভারতের মেইন ল্যান্ড বা মুখ্য ভূমিতে পৌঁছাতে পারেনি। আলেকজান্ডার আসার ফলে যে সমস্ত গ্রিক টেক্সট আছে, বই আছে, সেখানে ধননন্দর জন্য যে শব্দটা ব্যবহার করা হয় আগ্রামিস, এই শব্দটা ব্যবহার করা হয়, অথবা যেটা ব্যবহার করা হয় জ্যান্ড্রামিস। তাহলে এটা হচ্ছে ধননন্দের জন্য ব্যবহার করা হতো। এছাড়াও আমরা যদি দেখি ধননন্দ একটা মেজারমেন্ট অর্থাৎ মাপকাঠির একটা পদ্ধতি তৈরি করেছিল, একটা পার্টিকুলার মেজারমেন্ট নিয়ে এসেছিল, সেটার নাম হচ্ছে নন্দা পারাক্কা মুনি। নন্দা পারাক্কা মুনি, এটা হচ্ছে মেজারমেন্টের জন্য। আর ধননন্দকে যিনি পরাজিত করেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। কার সাহায্যে? আমরা জানি যে কৌটিল্যর সাহায্যে, অর্থাৎ বিষ্ণুগুপ্ত বা যেটা নামে পরিচিত ছিলেন তার সাহায্যে, এবং সূচনা হয় মৌর্য বংশ অর্থাৎ মৌরিয়ান ডাইনেস্টি। যেহেতু মৌরিয়ান ডাইনেস্টি খুবই ইম্পর্ট্যান্ট, তাই আলাদা করে একটা ভিডিও হবে, আমি এখানে কভার করছি না। আর ডাইনেস্টির পরকে আসে শুঙ্গ ডাইনেস্টি। মৌর্য বংশের যে শেষ শাসক ছিলেন বৃহদর্থা, তাকে পরাজিত করেন তারই সেনাপতি পশুমিত্র শুঙ্গ, এবং তিনি শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে, যেখানে পরবর্তীকালে আমরা মৌর্য বংশের পরবর্তী যে সমস্ত শাসক মগধ সাম্রাজ্য করেছে বা তার পরবর্তী রাজবংশগুলো পড়তে গিয়ে শুঙ্গ বংশ সম্বন্ধে পড়ব। তাই এটাই ছিল হচ্ছে প্রিএমিনেন্স অফ মাগধা, অর্থাৎ যখন মগধ মহাজনপদ সব থেকে শক্তিশালী হলো, মৌর্য বংশ আসার আগে পর্যন্ত কোন কোন রাজবংশ শাসন করেছে তার একটা শর্ট
ডেসক্রিপশন। এবার যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে কেন ১৬খানা মহাজন পদের মধ্যেই মগধ এত বেশি শক্তিশালী মহাজন পদে পরিণত হলো। প্রথম হচ্ছে তার পজিশন, মগধের অবস্থানটা। যদি আমি মগধের অবস্থান দেখি যে মগধ হচ্ছে বর্তমানের বিহারের দক্ষিণ বিহারে পড়ে, গঙ্গা নদী বয়ে গেছে। আমি যদি বিহারের ম্যাপটা আঁকি এখন, গঙ্গা নদী ঠিক বিহারের মাঝখান দিয়ে গেছে। বিহারের এই দক্ষিণ দিকটা ছোটনাগপুর পাহাড়ের অঞ্চল, মালভূমি অঞ্চল ছোটনাগপুর, এখানটা সোন নদী এখানে মিলিত হয়েছে। আর ঠিক এখানটাই অবস্থিত যে এই পাটনা বা পাটলিপুত্র, এখানটায় মগধ সাম্রাজ্য পড়ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি উত্তর দিকে সীমাতে কি রয়েছে, গঙ্গা এবং তার শাখা নদী উপনদী। দক্ষিণ দিকে কি রয়েছে, পাহাড় রয়েছে, এছাড়াও ঘন জঙ্গলে ঘেরা। তাই এটা স্বাভাবিকভাবে একটা ন্যাচারাল ফোর্টিফিকেশনের কাজ করতো, অর্থাৎ ন্যাচারালি একটা দুর্গের কাজ করতো, যে সহজ এবং হট করে মগধকে আক্রমণ করা কিন্তু খুব সহজ ছিল না। তাই এই যে স্ট্র্যাটেজিক পজিশনের জন্য মগধের একটা এক্সট্রা বেনিফিট ছিল যে সুরক্ষা, সহজে মগধকে আক্রমণ করা সম্ভব ছিল না। তাই এই যে ভৌগোলিক অবস্থান একটা কারণ ছিল। এছাড়া আমরা কি দেখছি, ভৌগোলিক অবস্থানের জন্যই যে নদী গঙ্গা বয়ে গেছে, সোন নদী বয়ে গেছে, তাই প্রচুর পরিমাণে জল ভাণ্ডার রয়েছে, জলের জন্য চাষবাস ভালো হচ্ছে, জলের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে। এবং মগধের ভৌগোলিক পজিশনের জন্য কিন্তু সেখানে আয়রন ওর অর্থাৎ লোহার খনিজ পাওয়া যায়। লোহা পাওয়ার ফলে কি যুদ্ধাস্ত্র তৈরি করতে সুবিধা হয়, চাষবাসের সুবিধা হচ্ছে। তাই এটাই একটা কারণ, যে প্রথম কারণ হচ্ছে তার জিওগ্রাফিক্যাল পজিশন, অর্থাৎ ভৌগোলিক অবস্থান, যেটা মগধকে সুরক্ষা দিচ্ছে। ফার্টাইল জমি, প্রচুর পরিমাণ জল রয়েছে, ব্যবসা বাণিজ্য চাষবাসের সুবিধা দিচ্ছে। এছাড়াও লোহার প্রাচুর্য, যেটা অস্ত্র বানিয়ে শক্তিশালী করতে এবং চাষবাসের উন্নতির জন্য সাহায্য করছে। দ্বিতীয় নম্বর যে কারণটা হচ্ছে, সেটা আমি বললাম যে সেকেন্ড রিজনটা হচ্ছে যে মগধের যে পজিশনটা, মানে আমি যদি দেখি আর্থিক ইকোনমিক্যাল সিচুয়েশনটা খুব ভালোভাবে উন্নতি লাভ করে, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। কেন ডেভেলপমেন্ট হয়? কারণ সেই সময় মানুষদের মুখ্য ভূমিকা কী ছিল, চাষবাস। আর মগধ যেখানে দেখছি গঙ্গার সমভূমি অঞ্চল, পলিমাটি, খুব উর্বর মাটি, চাষবাস ভালো হচ্ছে, জল থাকার জন্য জলের প্রাচুর্য, বৃষ্টিপাত ভালো মতো হচ্ছে, তাই অ্যাগ্রিকালচার ভালো হচ্ছে। অ্যাগ্রিকালচার ভালো হওয়ার জন্য কি হচ্ছে, অন্যান্য যে সমস্ত জিনিসপত্র হচ্ছে, এই অ্যাগ্রিকালচার সারপ্লাস যখন তৈরি হচ্ছে, অধিক মাত্রায় যখন ফসল হচ্ছে, তখন মানুষ চাষবাস ছেড়ে অন্যান্য কাজও করছে। কারণ আগে কি হতো, শুধু চাষবাসে মানে চাষবাস করছে, অতিরিক্ত পরিমাণে ফসল জমাচ্ছে, সেই ফসলগুলো জমি অনেক দিন মানুষ খেতে পারবে। তাই চাষবাসের উন্নতির ফলে কী হলো, বিভিন্ন আলাদা আলাদা প্রফেশন তৈরি হলো, মানুষ অন্যান্য কাজ করতে শুরু করলো। এবং এর ফলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এমন লোক আছে যেগুলোকে সম্রাট বা শাসক তার আর্মি বা সেনাতে ব্যবহার করতে পারছে। এর ফলে স্ট্যান্ডিং আর্মি, অর্থাৎ সেনাবাহিনী, ভীষণ বড় মাপের সেনাবাহিনী তৈরি করলো। আর একটা হচ্ছে মগধের আশেপাশে যে সমস্ত জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে কাঠ পাওয়া সুবিধা হলো, জঙ্গল থেকে যে সমস্ত রিসোর্সেসগুলো আছে সেগুলো পাওয়া সুবিধা হলো। এবং সেই জঙ্গলের যে হাতি ছিল, সেই হাতিগুলোকে কিন্তু এলিফ্যান্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু যুদ্ধের কাজে ব্যবহার করতে শুরু করলো। কারণ এলিফ্যান্টই সেই সমস্ত রাস্তায় যাওয়া যায় যেখানে ভালো ব্যবস্থা নেই যাতায়াতের, খুব দুর্গম পথ, সেখানেও নিয়ে যাওয়া যায়। আর এটা ব্যবহার করা হয় যে প্রথম যদি কোনো সেই সময় মহাজনপদ বা রাজ্য আর মানে কি বলবো, হাতি ব্যবহার করে থাকে যুদ্ধের জন্য, তাহলে কিন্তু এটা মগধই প্রথম ছিল যে যুদ্ধের জন্য বড় মাপে হাতি ব্যবহার করে, বিশাল সংখ্যায় হাতি ব্যবহার করে। তারপরে হচ্ছে এখানকার শাসকরা, মগধে যে পরপর যে সমস্ত বংশ আছে, বৃহদর বংশ, হরিয়াঙ্কা বংশ, তারপরে নন্দবংশ, শিশুনাগা বংশ, বিভিন্ন ভালো ভালো সম্রাট ছিলেন, বিম্বিসারা, অজয়শত্রুদিন, তারা খুব অ্যাম্বিশিয়াস ছিলেন। তারা চেয়েছিলেন যে তাদের যে সাম্রাজ্য আছে সেগুলো বিস্তার করুক, ভালোভাবে সাম্রাজ্য শাসন করতে। তাই তাদের জন্য কি হয়, মগধের একটা এক্সপানশনিস্ট মানে অ্যাম্বিশিয়াস ছিল যে আরও আশেপাশে জায়গা দখল করব, নিজে সাম্রাজ্য বিস্তার করব। আর একটা যে কারণ ছিল হচ্ছে, সেই কারণটা হচ্ছে তারা, মগধের যে শাসক ছিল তারা কিন্তু ট্যাক্স নিত। আর স্বাভাবিকভাবে চাষবাস যখন ভালো হচ্ছে, তাদের চাষের থেকে যে কর নেবে সেখানের কর নিচ্ছে। তো এছাড়াও এর ফলে কর নেওয়ার ফলে কী হচ্ছে, এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি, ছোটো ছোটো টাউন গড়ে উঠছে, শহর গড়ে উঠছে। শহরে কি শুধুমাত্র চাষবাস ছাড়া অন্যান্য কাজকর্ম তৈরি হচ্ছে। যখন এগ্রিকালচার সারপ্লাস হচ্ছে, মানুষ বিভিন্ন পেশা বা জীবিকা বেছে নিচ্ছে, কামার, কুমোর,
বণিক তাদের থেকেও ট্যাক্স নিচ্ছে। তাহলে কি হচ্ছে যে শাসকের ট্রেজারি অর্থাৎ যে কোষ রয়েছে, অর্থকোষও মানে ধনী থেকে ধনী হচ্ছে এবং সেগুলো তিনি যুদ্ধের জন্য ব্যবহার করতে পারেন, সুরক্ষার জন্য ব্যবহার করতে পারেন। আর সবথেকে যে ইম্পর্টেন্ট রিজনটা যেটা হচ্ছে যে আনঅর্থোডক্স ক্যারেক্টার, এটাই মেইন রিজন ছিল কেন মগধা ফ্লারিশড হলো। আনঅর্থোডক্স মানে কি, রক্ষণশীল ভাবনা ছিল না। অন্য মহাজন পদগুলো কিন্তু হিন্দুইজম, ব্রাহ্মণিক্যাল যে হিন্দু কালচার সেটা মেনে চলতো। আর আমরা জানি ব্রাহ্মণিজম হিন্দু যে ধর্ম সেই সময় ভীষণ কমপ্লেক্স হয়ে গেছিলো ঋগ বৈদিক যুগের পরে। পশু বলি দেওয়া, বিভিন্ন ধরনের ধর্ম আচরণ পালন করা, মানুষের মধ্যে ধর্মের জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে ভেদাভেদ। কিন্তু মগধ আনঅর্থোডক্স, রক্ষণশীল ছিল না। রক্ষণশীল না থাকার কারণ এই জন্য তিনি, মগধের যে শাসক ছিল তারা হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মকে খুব প্রাধান্য দিয়েছিল, আজীবিকাকে প্রাধান্য দিয়েছিল। যেমন আমরা দেখছি বিম্বিসারা সমসাময়িক গৌতম বুদ্ধ এবং মহাবীর ছিল। এর ফলে কি হয় যে ব্রাহ্মণিকাল যে রক্ষণশীল ভাবনা চিন্তা থেকে যখন মানুষ বেরিয়ে আসে, মগধের উন্নতি হয়। কী করে উন্নতি হয়? যেমন ব্রাহ্মণিকাল যে ধর্ম হিন্দুইজমে ঋগ বৈদিক যুগে বলা হয়েছিল যে সেই সময় সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করা চলবে না, এতে জাত যায়। কিন্তু যেহেতু মগধ এরকম বিশ্বাস করতো না, তাই সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করা মগধে অ্যালাউ ছিল। আর যেই সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করা শুরু হলো, অবভিয়াসলি আর্থিক উন্নতি ঘটবে, ব্যবসা বাণিজ্যে আর্থিক উন্নতি ঘটলো। 2 নাম্বার হচ্ছে কি, আমরা দেখি যে ঋগ বৈদিক যুগে আচারগুলো এতটাই জটিল হয়ে গেছিলো যে প্রচুর পরিমাণে পশু বলি দেওয়া হতো। যেখানে আমরা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মে দেখি পশু বলি দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কী হচ্ছে? পশুপালন ভালো হচ্ছে, অ্যাগ্রিকালচার ভালো হচ্ছে, মানুষের অতিরিক্ত পরিমাণ পূজা অর্চনা টাকা নষ্ট করতে হচ্ছে না, ব্রাহ্মণদেরকে বেশি পরিমাণ টাকা দিয়ে ঘটা করে পুজো করা, যজ্ঞ করা, এগুলো কোনো দরকার হচ্ছে না। তাহলে কী হচ্ছে? অর্থগুলো একটা ভালো মতো একটা কনস্ট্রাকটিভ কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আমরা কি দেখছি যে জৈন ধর্ম যখন মেনে নেয় বা বৌদ্ধ ধর্ম মানছে, যেমন জৈন ধর্মে থেকে তাদের যেহেতু একটা ছিল যে জৈন ধর্মে তারা গাছকেও প্রাণী হিসেবে তুলনা করতো এবং গাছ হত্যা মানে প্রাণী হত্যা, তাই জৈন ধর্মাবলম্বীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যর দিকে ঢুকে পড়ে, বাণিজ্য ব্যবসা করতে শুরু করে। আর যেহেতু মগধ জৈন ধর্মকেও সমানভাবে সম্মান করতো, তাই জৈন ধর্মাবলম্বী যারা ছিল, ফলো করতো, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করে। তাহলে বণিক শ্রেণী কিন্তু আর ব্যবসা বাণিজ্যের কিন্তু উন্নতি ঘটে। তো ওভারঅল এই আনঅর্থোডক্স রক্ষণশীল ভাবনা না থাকার জন্য বৌদ্ধ, জৈন, আজীবিকা সমস্ত বিভিন্ন ধার্মিক চিন্তাভাবনাগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে সেখানে থাকতে শুরু করে, ফ্লারিশড হয়। এর ফলে এটা মগধকে একটা আলাদা অ্যাডভান্টেজ দিয়েছিল যে সমস্ত কুসংস্কার বাজে কিছু ভেঙে দিয়ে নিজেকে আরও বেশি উন্নতি করতে। তাই সেই সময় এই সমস্ত কারণের জন্য সমস্ত মহাজন পদের থেকে মগধ উন্নতি লাভ করেছিল। আর এটাই হচ্ছে মগধের মৌর্য সাম্রাজ্যের আগে পর্যন্ত যে প্রিএমিনেন্স ছিল, কীভাবে মগধ গ্র্যাজুয়ালি স্ট্রং হলো, সেই সময় কোন বংশ শাসন করেছে এবং ইম্পর্টেন্ট রুলার্সগুলোর সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশন। এরপরে আমরা দেখব মহাজন পদের সময় মানুষের সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক জীবন কী ছিল একটা আলাদা ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার আগে তোমরা যদি ষোড়শ মহাজন পদের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টে আরও বেশি ক্ল্যারিটি আসবে, যার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো ডেলি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।